সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের চিকিৎসা এবং তার সমস্যা কি হতে পারে, কি করণীয় এবং এক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নেই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাহুল আমিন 1964 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেট হসপিটালে ডায়াবেটিস ও হরমোন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। থাইরয়েড জনিত সমস্যাগুলো আসলে কি কি, তার আগে জানবো যে থাইরয়েড গ্ল্যান্ডটা আসলে কি, কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনের ভোকাল কর্ডের নিচের দিকে এক ধরনের হরমোন গ্ল্যান্ড বা হরমোন গ্রন্থি। এইখান থেকে যে হরমোন তৈরি হয় আমাদের দেহের বিপাক ক্রিয়ায় সাহায্য করে, সেই হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন, থাইরক্সিন বলি আমরা। থাইরয়েড হরমোন মূলত সিক্রিশনটা হয় আমাদের দেহের চাহিদা অনুযায়ী। দেহের চাহিদা যদি বাড়ে, এর পরিমাণ বাড়তে থাকবে, প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় যতদিন পর্যন্ত কোনো মানুষ রোগী না হয়। যখন যা তার যতটুকু প্রয়োজন ততটুকু সাপ্লাই আমরা এখান থেকে পেয়ে থাকি। থাইরয়েড জনিত সমস্যা যদি কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি কি লক্ষণ থাকে? বিভিন্ন ধরনের সমস্যা আছে। একটা হচ্ছে যে থাইরয়েড যদি হরমোন বেশি বেড়ে যায়, আর একটা আছে থাইরয়েড হরমোন যদি প্রয়োজনের চেয়ে কমে যায়। আচ্ছা। আর কিছু আছে যে থাইরয়েডের গ্ল্যান্ডের কোনো টিউমার, ক্যান্সার বা আরও অন্যান্য ইনফেকশন ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথম যেটা বলছিলাম যে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে আমাদের অনেকগুলি সমস্যার ভিতরে মূলত গরম খুব বেশি লাগে, ঘাম বেশি হয়, বুকের ভিতর ধড়ফড় করে, শরীরটা অত্যন্ত দুর্বল লাগে, ঘুম ঠিক মতো হয় না, মাসিকও কম হয়, চুল পড়ে, নানা ধরনের সমস্যা হতে পারে, এমনকি কখনো কখনো দেখা যায় যৌন সমস্যাও হতে পারে। সুতরাং আমরা বলতে পারি এইগুলি হচ্ছে হাইপার থাইরয়েডের জন্য। তার ওজন কমে যায়, সে খাওয়া দাওয়া খুবই করে, তার ক্ষুধা থাকে, এমনকি কখনো কখনো দেখা যায় সাধারণ সময়ের চেয়ে তার ক্ষুধা আরও বেশি হয়, কিন্তু শরীরটা আস্তে আস্তে ভেঙে যায়, আরও বেশি সে পাতলা হয়ে যায়, ওজন কমে যায়। এটা হচ্ছে হাইপার থাইরয়েড। আর হাইপোথাইরয়েড অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিমাণ কম, যতটুকু আমার প্রয়োজন তার চাইতে কম। তাহলে এখানেও অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথমত তার ওইখানে যেমন ওজন কম ছিল, এখানে ওজন বাড়তে থাকে, ওজন বাড়তে থাকে, চামড়াটা শুষ্ক হয়ে যায়, এখানে চুল পড়ে, এখানে মাসিকের ঝামেলা হতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে যেরকম মাসিক অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, সচরাচর এইখানে ওরকম হয় না। এখানে দেখা যায় যে কখনো মাসিক কম হচ্ছে, কখনো বেশি হচ্ছে, কখনো বন্ধ থাকছে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। ওজন বাড়তে থাকে এবং তার যে কণ্ঠস্বরের পরিবর্তন হয়। আমরা বলি কিছু রোগ ওভার টেলিফোনে ডায়াগনোসিস করা যায়, যে একজনের আগে কণ্ঠস্বর, এখন দেখি অনেক মোটা, কথাগুলি ব্যাঙের আওয়াজের মতো খুব মোটা শব্দ। এইটাও একটা হাইপোথাইরয়েডের একটা লক্ষণ। ওজন বৃদ্ধির সাথে সাথে তার হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়ে, প্রেশার বাড়ে, কোলেস্টেরল বেড়ে অন্যান্য যে সমস্যাগুলি আছে সেইগুলি হতে পারে। আর তার ঘুম বেশি হয়, কখনো কখনো দেখা যায় সে দিনরাত শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, বসে আছে, অফিসে ঘুমাচ্ছে, গাড়িতে আছে, ঘুমাচ্ছে, এগুলি শ্বাসকষ্ট হতে পারে। এইগুলি মোটামুটি হাইপোথাইরয়েডের লক্ষণ। আর যেগুলি বলছিলাম টিউমার, ক্যান্সার বা ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে ইনফেকশন হলে বিশেষ করে যে থাইরয়েড এলাকা, বিশেষ করে গলার সামনে যেটা, এইখানে ফুলে যেতে পারে, একই সাথে খুব ব্যথা হতে পারে, এমনকি ঢোক গিললেও ব্যথা লাগতে পারে, হাত দিলে ব্যথা লাগতে পারে, কখন এমন ব্যথা হয় যে আসলে হাতই দেওয়া যায় না। এটা ইনফেকশনের ক্ষেত্রে হয়। আর যদি টিউমার হয়, এমনি দেখা যায়, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের সামনে অবভিয়াস, সামনে তো দেখা যায় গ্ল্যান্ডটা, সুতরাং এটা এই ক্ষেত্রে হয় কি যে টিউমারটা দেখা যায়। অনেক সময় এটা যেহেতু আস্তে আস্তে গ্রো করতে পারে, কেউ খেয়াল করে না, একজন বন্ধু বান্ধবী এসে বললে, কিরে তোর এখানে ফুলে গেছে দেখছি রে, তোর কী হয়েছে? তো অনেক সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারাও বলে দেয় যে আমাদের থাইরয়েডের সমস্যা আছে। এইভাবে গলার সামনেটা ফুলে যেতে পারে। আমরা যেটা ঘ্যাগ বলি, ঘ্যাগ রোগ, বিশেষ করে এক সময় আয়োডিনের অভাবে ঘ্যাগ রোগ হতো, এটাও একটা থাইরয়েড সমস্যা। এছাড়াও আর কি কি কমপ্লিকেশন তার হতে পারে? থাইরয়েডের হার্টের সমস্যা হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, দেখা গেলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, বা হঠাৎ করে পালস খুব হাই হয়ে গেছে, অনিয়মিত হয়ে গেছে, এরকম হতে পারে।
থাইরয়েড রোগী ডায়রিয়া নিয়ে যেতে পারে। অনেক সময় দেখা গেল তারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যায় যে আমার ডায়রিয়া হচ্ছে, কিন্তু আসল সমস্যা তার ডায়রিয়া না, আসলে তার হরমোন ঠিক হলে পরেই তার ডায়রিয়া আর হবে না। এইগুলি হতে পারে। আর ওই যে বললাম চুল পড়া দুই ক্ষেত্রেই হতে পারে, হাইপোথাইরয়েডেও হতে পারে, হাইপারথাইরয়েডের হতে পারে। এই সমস্ত কমপ্লিকেশন নিয়ে মেনলি মানুষ থাইরয়েডের, আবার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে তার জন্য হতে পারে, একেবারেই নির্জিম, কোনো কিছু করতে পারছে না, ভালো লাগছে না। কোনো সময় মানুষ এমন হয়ে যায় যে অনেকে মনে করবে বোধহয় সাইকেট্রিক, সে কথায় কথায় ইরিটেবল হয়ে যায়। যাদের থাইরয়েড জনিত সমস্যা রয়েছে তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে? হাইপারথাইরয়েডের রোগীদের সচরাচর আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিই, ওষুধেই বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোল হয়ে যায়। ওষুধে যাদের কন্ট্রোল হয় না, 50-60% কন্ট্রোল হয় ওষুধে, কোনো ক্ষেত্রে দেখা যায় যে 70% ওষুধে কন্ট্রোল হয়ে যায়। মেইনলি কার্বিমাজল দেই, মেথিমাজল আছে, আর অন্যান্য ওষুধ আছে, প্রোপাইল থায়োরাসিল বা এই ধরনের বিভিন্ন ওষুধ আছে। তো ওষুধে যাদের কন্ট্রোল হয় না, আমরা প্রথমে সচরাচর বিভিন্ন প্রোটোকল আছে, সবসময় যে একেবারে স্ট্রেট কাট সেটা মেনটেন করা হয় তা না। কারণ একজন রুগীর অ্যান্টিথাইরয়েড ড্রাগ শুরু করলাম, হঠাৎ করে দেখা গেলো হাইপোথাইরয়েড হয়ে গেছে, তখন তো তার অনেক সময় ওষুধ বন্ধ করে হয়তো হাইপোথাইরয়েডের চিকিৎসা দেওয়া লাগে, অথবা চিকিৎসায় বন্ধ করে দেওয়া লাগে। নাইলে সচরাচর আমরা একটা হাইপারথাইরয়েডিজম রুগীর 1.5 বছরের মতো চিকিৎসা দিই। আচ্ছা, অ্যান্টি হাইপারথাইরয়েড যে ড্রাগগুলি আছে এইগুলি 1.5 বছরের চিকিৎসা দিই, প্রথমে বেশি ডোজ, তারপর কম ডোজ দিয়ে 1.5 বছর চিকিৎসা চলার পরে এটা আসলে কিওর হয়ে গেল কিনা এই জন্য দেখার জন্য তার মাঝে মাঝে ফলো আপ করা লাগে। 1.5 বছর পরে একবার ফলো আপ করলাম, বললাম তুমি ঠিক আছে, 6 মাস পরে আবার আসলো ঠিক আছে, তখন তাদের ফলো আপের টাইমটা আরও ডিউরেশন বাড়াই দেওয়া হয়, যে ঠিক আছে আপনি 1 বছর 2 বছর 3 বছর পর আসেন। এটা হচ্ছে হাইপারথাইরয়েড। হাইপোথাইরয়েড যেটা, এইটা অনেক ক্ষেত্রে আসলে আজীবনের রোগ, অনেক ক্ষেত্রে এই কারণে বলছি 100%। কিছু লোক আছে যাদের হাইপোথাইরয়েড ঠিক হয়ে যায়, যার ফলে আমরা হাইপোথাইরয়েড মানেই যে আজীবনের রোগ তা বলবো না। অনেক সময় আমরা নিজেরাই অনেকে ভুল করি, ডাক্তার অনেক সময় বলে ফেলি আপনার আজীবন ওষুধ খাওয়া লাগবে, আসলে কিন্তু 100% লোক এরকম। তা হাইপোথাইরয়েড রোগীর জন্য এখন পর্যন্ত প্রচলিত সবচেয়ে সহজ ওষুধ আছে থাইরক্সিন। এগুলোর ওষুধের দামও কম, দিন একবার খেলেই হয়, সচরাচর খালি পেটে খাওয়া হয় ওষুধটা। খালি পেটে খেলে পরে ওষুধটা ভালো কাজ করে, কারণ এর একটা প্রপার্টি আছে, আমরা বলি চিলিটিং প্রপার্টি। চিলিটিং প্রপার্টি মানে দেখা যাচ্ছে যে কোনো খাদ্যবস্তুর সাথে ওষুধটা লেগে গেল, ওষুধটা লেগে সেটা রক্তে না যেয়ে পায়খানার সাথে বের হয়ে গেল, তাহলে তো কাজে লাগলো না। হয়তো সে যে পরিমাণ ওষুধ খাচ্ছে তার 40 থেকে 60% ওষুধ বের হয়ে গেল। তো সেই জন্য আমরা বলি এটা খালি পেটে খাওয়ার জন্য দিন একবার খেলেই হয়। কোনো সময় যদি স্কিপ হয় তাহলে দিনের যে কোনো সময় তারা খেতে পারে, তবে চেষ্টা করতে হবে যে এমটি স্টমাকে যেন খায়। যখন পেটে খাবার নাই, হয়তো সকালবেলা খেতে খেয়াল নাই, সে মনে হয়েছে, তখন সে অন্তত 3 থেকে 4 ঘন্টা পরে 8টার সময় নাস্তা করছে, 8টার চেয়ে 12টার সময় সে থাইরয়েড ওষুধটা খেয়ে নিতে পারে। তবে আমরা সকালবেলা খাওয়ার জন্যই উৎসাহিত করি, যে সকালবেলা উঠে আপনি প্রথমেই, যারা নামাজ কালাম পড়েন তারা প্রথমে এই ওষুধটা খেয়ে নেবেন। এর জন্য গ্যাসের ওষুধ খাওয়া দরকার নাই। থাইরয়েড ওষুধ এটা লং অ্যাক্টিং, তো প্রায় 7 দিন কাজ করে, যার ফলে কেউ যদি মনে করে যে একদিনের ওষুধ খেয়াল নেই, পরের দিন 2টা একসাথেও খেয়ে দিতে পারে। সুতরাং স্ট্রিক্ট শব্দ থাইরয়েডের ক্ষেত্রে যায় না। এমনকি থাইরয়েড হাইপারথাইরয়েড যে ওষুধগুলো, সেগুলো যে একেবারে টাইম মেনে 6 ঘন্টা পর 8 ঘন্টা পর খেতে হবে এমন কোনো দরকার নেই। মানে একেবারে প্যানিক সৃষ্টি করার দরকার নাই রোগীর, যে তোমার এই কয়টার সময় এই ওষুধ খেতেই হবে ইত্যাদি দরকার নেই। স্যার, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের যে রেঞ্জটা সেটা যদি নিয়ন্ত্রণে চলে আসে তখন তারা ওষুধ বন্ধ করে ফেলে, বা ডাক্তাররা অনেক সময় পরামর্শ দিয়ে থাকে যে ওষুধ আর খেতে হবে না। যে দেখা গেল যে হাইপারথাইরয়েডিজম রোগী ওষুধ খাওয়ার পরে খুবই হরমোন লেভেল কমে গেছে, তাদের জন্য অনেক সময় স্টপ করে দেওয়া লাগে। আবার সে কন্ট্রোল হয়ে গেছে, সে ওষুধ বন্ধ করে দিয়েছে, এই ক্ষেত্রে আমি রুগীদের পরামর্শ দিব নিজ উদ্যোগে ওষুধ বন্ধ করবেন না। কারণ ওষুধ খাওয়ার জন্য আপনার লেভেলটা ঠিক আছে, আপনি যখনই ওষুধ বাদ দিবেন তখন তো আবার লেভেলটা ঠিক আগের মতো খারাপ হয়ে যাবে। সুতরাং যখনই আপনারা কোনো মনে করেন যে না ওষুধ খারাপ, এমন হতে পারে ওষুধ খেতে খেতে খারাপ লাগছে, কোনো রিয়াকশন করছে, অবশ্যই স্টপ করেন। কিন্তু স্টপ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যে আমি কি স্টপ করেই রাখবো, না আমার আবার কিছুদিন পরে শুরু করতে হবে, অথবা আমাকে অন্য কোনো ওষুধে সুইচ করতে হবে কিনা, বা আমি যে ওষুধ খাচ্ছি এর কোনো সমস্যা হয়েছে এটার জন্য কি করতে হবে। সুতরাং আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলবো যে কোনো রিয়াকশন, শুধু নট অনলি ফর থাইরয়েড, যে কোনো রোগের যে কোনো ওষুধ যে কেউ খাচ্ছে, যদি কোনো সমস্যা হয় তার উচিত প্রথমে ওষুধটা বন্ধ করা, বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া। কারণ আপনি এমন হতে পারে যে আপনি ওষুধ বন্ধ করে ডাক্তারের কাছে যেতে যেতে একদিন লেগে গেল, এর ভিতরে আপনি খারাপ হয়ে গেলেন। সুতরাং ওষুধ বন্ধ করেন ফার্স্ট,
তারপরে পরামর্শ নেন, কিন্তু পরামর্শ ছাড়া একেবারে আজীবনের মতো বন্ধ করবেন না। ওষুধ নিয়ম মাফিকভাবে খাওয়াটাই ভালো, কিন্তু সেই সাথে কি খাদ্যাভ্যাস পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা? থাইরয়েডের রোগীরা আসলে খাদ্যের ব্যাপারে খুব বেশি জিজ্ঞাসা করে, কেন যেন। কারণ হচ্ছে যে আমাদের এখন তো নেট দুনিয়ায় বাস, অনেকেই নেটে যেয়ে দেখে এই খাবার খাওয়া যাবে না। আমরা বলি যে আপনি যদি খাদ্য এইরকম চিন্তা করেন তাহলে আপনার এত খাবার বন্ধ হয়ে যাবে, আপনার না খেয়ে মরা লাগবে। সত্যিকার অর্থে থাইরয়েডের এই যে হরমোনের পরিমাণ কমায় দেয় কিছু খাবারের ভিতর থায়োসায়ানেট থাকে, সেই খাবারগুলি যে খাবারের মানে থাইরয়েড রোগের উপর খুব বেশি প্রভাব ফেলে তা না, হয়তো শতকরা 1-2 ভাগ প্রভাব ফেলে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই রকম কোনো কিছু করা দরকার নেই, মেনটেন করা দরকার নেই। শুধু আপনি এই ধরনের জিনিস খুব বেশি একবারে খেয়ে ফেলবেন না, যাতে আপনার সমস্যা হতে পারে। ইউজুয়ালি এরকম হয় না, কোনো সমস্যা হয় না। সুতরাং আরও কিছু আছে যেগুলো এই যে বললাম আপনাকে, যে থাইরয়েডের ওষুধের খাওয়ার সময় ওষুধের সাথে যদি খাবার মিশে যায়, তো সেই রকম কিছু আছে, আয়রন, ক্যালসিয়াম, এই সমস্ত খাবারে আয়রন ক্যালসিয়াম না এরকম খাবার তো খুব কম। বায়োলজিক্যাল সাবস্টেন্স যতগুলি থাকবে এর ভিতরে তো আয়রন ক্যালসিয়াম থাকবেই। সুতরাং আমরা বলতে চাই যে খাবার ওই রকমভাবে আপনাদের কোনো নির্দিষ্ট সিরিয়াল লিস্ট করা দরকার নাই, কিন্তু ওষুধটা খালি পেটে খাবেন সেটাই যথেষ্ট, আপনার খাওয়ার কোনো নিষেধ নেই। স্যার, আমরা এই থাইরয়েড নিয়ে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। থাইরয়েড বলতে আমরা কি বুঝি, থাইরয়েড রোগ বলতে আমরা কি বুঝি? থাইরয়েড আমাদের শরীরের অবিচ্ছেদ্য একটা অংশ। যেমন চোখ থাকে মানুষের, যেমন নাক থাকে, তেমন থাইরয়েড গ্রন্থিও মানুষের থাকে। তো থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ এবং এখান থেকে হরমোন তৈরি হয়। আমাদের গলার সামনে একটা গ্ল্যান্ড থাকে, যে শ্বাসনালীর সামনে প্রজাপতির মতো, এই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং এই হরমোন আমাদের বডিতে বিভিন্ন রকম কাজ করে, আমাদের সুস্থতা রাখে এবং আমাদের পুরো বডিটাকে আসলে কন্ট্রোল করে। এই হরমোন দুটো সিস্টেম আছে কন্ট্রোল করার, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, ব্রেইন আমাকে কন্ট্রোল করে, আর একটা হচ্ছে হরমোন সিস্টেম। সুতরাং আমাদের শরীরের 50% কন্ট্রোল কিন্তু হরমোনের হাতে, এবং থাইরয়েড হরমোন এরকমই একটি অঙ্গ যা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করে। তো থাইরয়েডের রোগ হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো? দু রকমের থাইরয়েডের সমস্যা আছে। একটাকে বলি আমরা হাইপোথাইরয়েড, মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন কম তৈরি হচ্ছে, আর একটাকে বলবো আমরা হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড মানে হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হরমোন কম তৈরি হয় তাহলে লক্ষণগুলো কি? আমরা মুটিয়ে যাব, আমাদের চুল পড়ে যেতে থাকবে, গলাটা কর্কশ হয়ে যাবে, পায়খানা কষা হয়ে যাবে, মাসিক বেশি বেশি হতে থাকবে এবং বাচ্চা হতে সমস্যা হবে। এটা হচ্ছে হাইপোথাইরয়েডের লক্ষণ। এবং হাইপার থাইরয়েডের লক্ষণ কি? মানে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে। হরমোন বেশি বেশি তৈরি হলে শরীর হাত পা কাঁপতে থাকবে, ঘাম হতে থাকবে, বুক ধরফর করতে থাকবে, অস্থির হতে থাকবে এবং আমরা শুকিয়ে যেতে থাকব। এবং পায়খানা অত্যন্ত পাতলা পায়খানা হতে পারে এবং মাসিক বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চা হতে সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি প্রবলেম হতে পারে। সো এগুলো দেখে আমরা বুঝতে পারি। আরেকটা লক্ষণ হচ্ছে হাইপারথাইরয়েডের চোখটা বড় হয়ে যেতে থাকে এবং আমাদের গলার সামনের যে থাইরয়েড গ্ল্যান্ড এটা ফুলে যেতে পারে। এটা দেখে আমরা বুঝতে পারি যে একটি রুগীর থাইরয়েড হরমোনের সমস্যা শুরু হয়ে গেছে। তো থাইরয়েড হরমোনের সমস্যা হলে করণীয় কী? একজন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তথা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন এবং এই সুচিকিৎসা নিশ্চিত করবেন। হাইপোথাইরয়েড হলে কি হচ্ছে? আমাদের হরমোন কম তৈরি হচ্ছে। এই হরমোনটাই বাজারে ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যাচ্ছে। আমরা সঠিক মাত্রায় এই হরমোনটা যদি রিপ্লেস করতে পারি আপনার শরীরে, তাহলে আপনি সহজেই সুস্থ হয়ে উঠবেন। এবং একটি মাত্র ওষুধ থাইরক্সিন, এই একটি মাত্র ওষুধ দিয়ে আমরা আপনাকে সুস্থ করে তুলতে পারি। কখনো কখনো বলা হয় যে এই ওষুধ কি আমাকে সারা জীবন খেতে হবে? আমরা বলবো হ্যাঁ, 70 থেকে 80% মানুষের থাইরয়েডের সমস্যা হলে, হাইপোথাইরয়েডিজম হলে সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে। কিন্তু 30 থেকে 40% মানুষ কিন্তু আমরা বন্ধ করতে পারি। একটা পরীক্ষা আছে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ, এই পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে আপনার রোগটা কি স্থায়ী না অস্থায়ী। যদি অস্থায়ী রোগ হয় তাহলে আমরা অবশ্যই আপনাকে ওষুধ বন্ধ করে ট্রায়াল দিব, আর যদি স্থায়ী রোগ হয় তাহলে আমরা বলবো যে আপনি সবসময় ওষুধ চালিয়ে যান। আর হাইপারথাইরয়েডিজমে কী চিকিৎসা? হাইপারথাইরয়েডিজমে অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে, 3 রকমের চিকিৎসা আছে। ওষুধ দিয়ে আমরা হরমোনটাকে কমিয়ে দিতে পারি এবং 1 থেকে 1.5 বছর ওষুধ খাওয়ালে বেশিরভাগ সময়ই আমরা দেখি যে রুগী ভালো হয়ে যায়। তারপরেও যদি রুগী ভালো না হয় তাহলে দুটো অপশন আছে আরও, সেটা হচ্ছে রেডিওআয়োডিন অ্যাবলেশন, তেজস্ক্রিয় পদার্থ দিয়ে আমরা হরমোনকে
কমিয়ে দিতে পারি অথবা গ্ল্যান্ডকে ধ্বংস করতে পারি, এবং কোনো কিছুতেই যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে অপারেশনের প্রশ্ন আসে। কিন্তু খুব কম রোগীরই সে অপারেশনে যেতে হয় হাইপারথাইরয়েডিজমের জন্য। আর কি সমস্যা থাইরয়েডে, সেটা হচ্ছে যে গলায় গোটা হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নডিউল তৈরি হয়। আমরা ভয় পাই যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে টিউমার হয়েছে, বুঝি ক্যান্সার হয়ে গেল। কেমন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ থাইরয়েড গ্ল্যান্ডের নডিউল হলে 95% ক্ষেত্রে এটার মধ্যে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং একজন থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞের সাথে কথা বলে এখান থেকে কিছু প্রাথমিক পরীক্ষা করিয়ে নেবেন, রক্ত পরীক্ষা, এবং এখান থেকে সূচ দিয়ে একটুখানি কোষ বের করে মাইক্রোস্কোপের নিচে দেখলেই হয় যে এখানে ক্যান্সার আছে কিনা। আমরা আবার বলছি 95% ক্ষেত্রে ক্যান্সার হয় না, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। থাইরয়েড হলেই যে অপারেশন করতে হবে এমনও কোনো কারণ নেই। আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগের বিস্তৃতিটা কেমন। তো এর প্রতিরোধে কী করণীয়? প্রতিরোধে করণীয় হচ্ছে যে যদি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব, এবং বাচ্চা হওয়ার পরে প্রতিটা বাচ্চার আমরা 7 থেকে 10 দিনের মাথায় থাইরয়েড হরমোন পরীক্ষা করব। এবং এই যে জন্মগত থাইরয়েড, এটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা হাবাগোবা হতে পারে। সেজন্য প্রতিটা বাচ্চা জন্ম হওয়ার পরপর ইউনিভার্সাল সারা পৃথিবীতেই করে, জন্ম হওয়ার সাথে সাথে আমরা 7 থেকে 10 দিনের মধ্যে যদি আমরা হরমোন চেক করতে পারি তাহলে কিন্তু এই বুদ্ধিমত্তার লোভ পায় যে বাচ্চাদের থাইরয়েড হরমোনের কারণে, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। তাহলে সর্বোপরি আমরা বলতে চাই, একজন ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ তথা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা থাইরয়েডের চিকিৎসা করুন এবং সুস্থ থাকুন। আপনার কাছে একটু জানতে চাই যে থাইরয়েডের যাদের সমস্যা হয়, আপনি বলছিলেন যে অনেক সময় আলসার হয়, অনেক সময় তাদের গ্ল্যান্ড ফুলে যেতে পারে, এক্ষেত্রে কি আসলে সার্জারির মতো কোনো ট্রিটমেন্টের সম্পন্ন হতে হয় কিনা? থাইরয়েড রোগের এই যে থাইরয়েড গ্ল্যান্ডে যে সমস্যাগুলি, আপনার টিউমার, ক্যান্সার, আলসার, ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার হলেও থাইরয়েড ক্যান্সারগুলি খুব তাড়াতাড়ি খারাপ হয় না, খুব তাড়াতাড়ি ছড়ায়ও পড়ে না। সুতরাং এটা সময় দেয়, যেহেতু সময় দেয় অতএব আমাদের একটা কংক্রিট ডিসিশনে আসার জন্য প্রয়োজনীয় যে কোনো পরীক্ষা নিরীক্ষা যদি আমার কোনো কনফিউশন হয় তাহলে সবচেয়ে আমরা ভালো ল্যাবগুলিতে বা ভালো হাসপাতালগুলিতে পরীক্ষা করব, সেকেন্ড অপিনিয়ন, থার্ড অপিনিয়ন, প্রয়োজনে ফোর্থ অপিনিয়ন নেব যদি আমরা অপারেশনের আগে যাই। কারণ আপনার যদি অপারেশন না লাগে, আপনার অপারেশন, থাইরয়েড অপারেশন অনেক সময় একই সাথে প্যারাথাইরয়েড অপারেশন করে ফেলে। এই প্যারাথাইরয়েড অপারেশন যদি হয়ে যায় বাই চান্স অথবা ভুলে, মানে সার্জনের ভুলে, তাহলে তার জীবনে কিন্তু একটা বিরাট রকম ঝুঁকি আছে। ক্যালসিয়ামের অভাব হবে, নিত্য নৈমিত্তিক তার একটা বিগ অ্যামাউন্ট ক্যালসিয়াম খাওয়া লাগবে। তারপরেও সবসময় একটা ঝুঁকিতে থাকা যে কোনো সময় টিটানি হতে পারে। সুতরাং আমরা বলবো যে থাইরয়েডের যে সমস্ত ক্যান্সার হোক, আলসার হোক, যাই হোক, আপনারা খুব সুন্দরভাবে ডায়াগনোসিসটা করে কয়েকটা মতামত নিয়ে আপনার রিলায়েবল যে কোনো সোর্স থেকে যে মতামত পাবেন আপনি সেইভাবে ব্যবস্থা নেবেন। স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে রিপ্রোডাক্টিভ লাইফের ক্ষেত্রে আসলে থাইরয়েডের কোনো ভূমিকা রয়েছে কিনা? আমাদের দেশে যে বন্ধ্যাত্বর হার একেবারে কম না, তো এই বন্ধ্যাত্বের ক্ষেত্রে থাইরয়েডের বিশাল ভূমিকা আছে। আমরা অনেক নিঃসন্তান দম্পতির থাইরয়েড চিকিৎসার পরে তাদের বাচ্চা হয়েছে নজির অনেক আছে। থাইরয়েড, হাইপারথাইরয়েডিজম যেরকম মানুষের বন্ধ্যাত্ব হতে পারে, হাইপোথাইরয়েডিজমের জন্য বন্ধ্যাত্ব হতে পারে। এমনকি থাইরয়েডে যে ক্যান্সার বা অন্যান্য সমস্যাগুলি বললাম, তার জন্য যদি কোনো রেডিওথেরাপি বা এই ধরনের কোনো কেমোথেরাপি লাগে, সেই সমস্ত ক্ষেত্রেও বন্ধ্যাত্ব হতে পারে। সুতরাং আমরা বলবো যে থাইরয়েড হরমোন মানুষের প্রজননের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা হরমোন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। দর্শক এবং আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে আশঙ্কা করা হচ্ছে যে 3,60,00,000 থেকে প্রায় 5 কোটি লোকে থাইরয়েডজনিত বিভিন্ন সমস্যায় আছে, এবং এই যে এ সমস্ত যে থাইরয়েডের যে পেশেন্টগুলো আছে, এনাদের অধিকাংশই ডায়াগনোজ হয় না, বিভিন্ন জটিলতা নিয়ে আসে, এর আগে ডায়াগনোসিস হয় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভি সঙ্গে থাকুন।